যোগ্যতাচিস লাইনে পর্যায় সারণী। দেখো আমি কতগুলো বিষয় তুলে ধরছি যেটা মানে বিজ্ঞানীরা যারা চিন্তা করেছিল আর কি। বিজ্ঞানীরা আজ থেকে 150 বছর আগে এই 40-45টা মৌল আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, সেই 40-45টা মৌল এখন সে সংখ্যাটা অনেক বেড়ে গেছে। এখন বর্তমানে আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। বর্তমানে আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। এই আবিষ্কৃত মৌলগুলো প্রথমে যদিও 40-50টা মৌল, আজ থেকে 150 বছর আগের কথা বলছি, মাত্র 40 থেকে 50টা মৌল আবিষ্কার হয়েছিল। সেই সময় দেখা গেছে যেমন লিথিয়ামের যোজ্যতা হচ্ছে 1। লিথিয়ামের শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে। লিথিয়ামের শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে। লিথিয়াম একটি ইলেকট্রন বর্জন করে Li+ আয়নে পরিণত হয়। এই ঘটনাগুলো লিথিয়ামের ক্ষেত্রে দেখা গেছে। সোডিয়ামের ক্ষেত্রে ওই একই রকম সব রয়েছে। যোজ্যতা, লিথিয়ামের যোজ্যতা হচ্ছে 1। শেষ কক্ষে ওই ইলেকট্রন একটি আছে। সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে কি করে Na+ আয়নে, মানে লিথিয়াম যা করে সোডিয়ামও তাই করছে। তাই দেখা যাচ্ছে পটাশিয়ামের কথা যদি দেখি, পটাশিয়ামের যোজ্যতা এটা হচ্ছে 1। পটাশিয়াম শেষ কক্ষে ওরও একটি ইলেকট্রন আছে আর একটি ইলেকট্রন বর্জন করে কি করে K+ আয়নে পরিণত হয়। তার মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে ধর্মের মিল আছে, রাসায়নিক ধর্মে মিল আছে। যদি আমরা এদিকে চলে যাই, ক্লোরিনের কথা ভাবি, ক্লোরিন এর যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা এটা 1। ক্লোরিন এর শেষ কক্ষে 7টি ইলেকট্রন আছে। শেষ কক্ষে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, তুমি এটা পড়ে থাকবে। তারপরে ক্লোরিন একটি ইলেকট্রন, ক্লোরিন শেষ কক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়। একই ঘটনা দেখা যায় ক্লোরিন ব্রোমিনের ক্ষেত্রে। ব্রোমিনের যোজ্যতা যদি চিন্তা করা হয়, ব্রোমিনের যোজ্যতা 1। ব্রোমিনের শেষ কক্ষে ইলেকট্রন কটা আছে? শেষ কক্ষে ইলেকট্রন 7টি আছে। ব্রোমিন একটি ইলেকট্রন গ্রহণ করে Br- আয়নে পরিণত হয়। ক্লোরিন যা করেছে ব্রোমিনও তাই করছে, তাই দেখাচ্ছে। আয়োডিনের ক্ষেত্রে আয়োডিনের যোজ্যতা কত? আয়োডিনের যোজ্যতা হচ্ছে 1। আয়োডিনের শেষ কক্ষে এটাও কি আছে? 7টি ইলেকট্রন আছে। আয়োডিন একটি ইলেকট্রন গ্রহণ করে
একটি ইলেকট্রন গ্রহণ করে কি করে আই মাইনাস আয়নে আয়োডিন ঋণাত্মক আয়নে পরিণত হয়। তার মানে এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরও রাসায়নিক ধর্মে মিল আছে। তো বিজ্ঞানীরা দেখলো যে মৌলগুলো তখন মানে আজ থেকে আমি 150 বছর আগের কথা বলছি, যে মৌলগুলো আবিষ্কার হয়েছে সেই সবগুলো মৌলর ধর্ম আলাদা করে মুখস্থ রাখা দরকার নেই। যদি আমি আয়োডিনের ধর্মগুলো যদি মুখস্থ রাখতে পারি, পটাশিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের ধর্ম আলাদা করে মুখস্থ রাখতে হবে না। তুমি সরে বসো দিকে। যদি আমরা আয়োডিনের ধর্মটা মুখস্থ করতে পারি, তাহলে সোডিয়াম আর পটাশিয়ামের ধর্ম আলাদা করে, যদি লিথিয়ামের ধর্মটা মুখস্থ রাখতে পারি, তাহলে সোডিয়াম আর পটাশিয়ামের ধর্ম আলাদা করে মুখস্থ রাখতে হবে না। অথবা তুমি যদি পটাশিয়ামের ধর্মটা, যদি সোডিয়ামের ধর্ম মুখস্থ করতে পারে রাখা যায়, তাহলে পটাশিয়াম আর লিথিয়ামের ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে, কারণ একই রকম আচরণ প্রকাশ করছে। একই রকম ঘটনা ওই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে হবে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের ক্ষেত্রেও কি হয়, একই রকম ঘটনা দেখাচ্ছে, একই রকম ধর্ম। তখন বিজ্ঞানীরা কি করলো, এই তখনকার আবিষ্কৃত মৌলগুলোকে একটা শ্রেণীবদ্ধ করার চেষ্টা করলো, একটা ছকে সাজানোর চেষ্টা করলো। তাহলে পরে যদি এরকম, যেমন একটা ক্লাসের মধ্যে 60টা স্টুডেন্ট থাকতে পারে, তার মধ্যে ওর মধ্যে 3 থেকে 4টে স্টুডেন্ট নাম যেটা খুব ভালো, তাদের পড়ানোর জন্য প্রত্যেকটা অঙ্গ ধরে ধরে করাতে হয় না, মানে সূত্রগুলো বলে দিলে পরে হ্যাঁ। তাহলে বিজ্ঞানীরা কি যেটা বলছিলাম, ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 2 থেকে 3 জন স্টুডেন্ট, তোমার প্রত্যেক নজরে আছে ব্যাপারটা, 2 থেকে 3 জন স্টুডেন্ট আছে ওই ক্লাসের মধ্যে, তার বেশিও থাকতে পারে, 6 জন হতে পারে, যে তারা কি খুব ভালো, তাদেরকে পড়ানোর জন্য ওসব মানে বারবার কোনো মাস্টারমশাই নজর সজাগও করে না, ও নিজেদের সূত্রগুলো একটু জানিয়ে দিলে পরে, বুঝিয়ে দিলে পরে নিজেরাই বই খুলে অঙ্ক করা শুরু করতে পারে। আবার একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের কি একবার যদি বুঝিয়ে দেওয়া যায়, বুঝে গেল, তখন করতে দিলে করে দেবে, এটা একটা আছে। আর এক ক্যাটাগরি স্টুডেন্ট হবে এই মোটামুটি বুঝলো, 2বার 3বার প্র্যাকটিস করে সেটাকে নামাতে পারবে, ওরাও শেখা হবে, কিন্তু একবারে পারবে না। আবার একরকম স্টুডেন্ট আছে কিছুই মাথায় ঢোকে না। এইরকম ভাবে যদি ক্যাটাগরি ভাগ করে ফেলা যায়, তাহলে ওই যে যদি আমি যদি ক্লাসের 60 জন ছাত্রকে এরকম 4টা 5টা আলাদা গ্রুপে ভাগ করতে পারি, তাহলে 4 জনকে 4 রকম ভাবে পড়ালে মানে 4 জনের মধ্যে কে কেমন আছে, মানে যারা খুব ভালো তাদের একজনকে একটা জিনিস বুঝিয়ে দিলে পরে মানে বাকিদের জন্য আর আলাদা করে চিন্তা করতে হবে না। একসঙ্গে যদি থাকে, মনে করো বসে রয়েছে, একজনকে উল্লেখ করে আমি ব্যাপারটা বুঝালাম, বাকিরা সব বুঝে যাবে। আবার যারা একবার করে দিলে বুঝতে পারবে, তাদের ক্ষেত্রেও একই রকম, একবার বুঝিয়ে দেওয়া হলো, তারা বাকিরাও একই রকমভাবে বুঝে নেবে। আবার যাদের মাথা কিছু ঢোকে না, তাদেরকে যতই করাই ও কিছু হবে না, ওই অবস্থায় পড়ে থাকবে, ভুলভাল টকবে, করতে পারবে না, ডিস্টার্ব করবে, ওই রকম। এখানে যেটা হচ্ছে, যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল আজ থেকে 150 বছর আগের কথা বলছি, তখন মৌলগুলো বিজ্ঞানীরা দেখলো এইরকম একটা ঘটনা দেখা যাচ্ছে, হ্যাঁ, যে কিছু কিছু মৌলের মধ্যে রাসায়নিক ধর্ম মিল আছে, ভৌত ধর্মের দিক থেকেও মিল আছে। তাহলে ধর্মের মিল আছে, এরকম মৌলগুলো যদি এক জায়গায় রাখা যায়, তাহলে পরে সমধর্মী মৌলগুলোর একটির ধর্ম মনে রাখতে পারলে বাকিগুলো আলাদা করে মনে রাখতে হবে না। এটা ব্যাপারটা বুঝতে পারলাম। এই কথাটা মাথায় রেখে প্রথম 1817 সালের বিজ্ঞানী ডোবেরিনার, 1817 সালে ডোবেরিনার ত্রয়ী সূত্র দিল, ত্রয়ী সূত্র। বিজ্ঞানী ডোবেরিনার 1817 সালে ডোবেরিনার কি করলো, ত্রয়ী সূত্র, ত্রয়ী মানে 3, ত্রয়ী মানে 3 সূত্রটাকে তিনি বললেন রাসায়নিক ধর্মে মিল আছে, রাসায়নিক ধর্মে মিল আছে, ত্রয়ী সূত্রটা রাসায়নিক ধর্মে মিল আছে, ধর্মে মিল আছে, মিল আছে এরূপ
রাসায়নিক ধর্মে মিল আছে এরূপ তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে রাসায়নিক ধর্মে মিল আছে এরূপ তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে মাঝের মৌলের পারমাণবিক ভর অন্য দুটি মৌলের অন্য দুটি না বলে প্রান্তীয় মৌল দুটি বলে দেই ভর প্রান্তীয় মৌল দুটির পারমাণবিক ভরের গড় মানের সমান বা প্রায় সমান। রাসায়নিক ধর্মে মিল আছে এরূপ তিনটি মৌলকে পারমাণবিক ভর মানে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মাঝের মৌলের পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের গড় মানের সমান বা প্রায় সমান। ব্যাপারটা দেখো, যদি লিথিয়ামের কথা ভাবি, লিথিয়ামের পারমাণবিক ভর 7, সোডিয়ামের পারমাণবিক ভর 23, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। লিথিয়ামের পারমাণবিক ভর বিজ্ঞানীরা হিসাব করে দেখেছে 7, সোডিয়ামের 23, পটাশিয়ামের 39। দেখো তো এই 7 আর 39 এর গড় করলে কত হয়? 7 আর 39 কে গড় করলে কত হবে? 23 হবে না? এই যে 23, তাহলে এই ত্রয়ী সূত্র অনুসারে ঠিক আছে। লিথিয়ামের পারমাণবিক ভর 7, পটাশিয়াম প্রান্তীয় মৌল দুটো, লিথিয়াম আর পটাশিয়াম প্রান্তীয়, এদের দুটোর গড় করলে কত? গড় মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 23। তাহলে ঠিকই আছে, ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র কি আছে? ঠিক আছে। চলে যাবে ওইদিকে। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের পারমাণবিক ভর কত? ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। যদি আমি ব্রোমিনের কথা ভাবি, এটা 79.9। আয়োডিনের পারমাণবিক ভর কত? 127.8। আর আয়োডিনের পারমাণবিক ভর দেখো তো, ক্লোরিন আর আয়োডিনের পারমাণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 35.5 আর হচ্ছে 127.8 যোগ করি, 8 5 13, হাতে 1, 12 1 13, 6 163.3। একে 2 দিয়ে ভাগ করলে কত? 8 2 16, 3 2 1 2, নামলো 1, দশমিক পাঠিয়ে দেই 13, 6 2 12, 1 0, মানে 81 পয়েন্ট। এখানে গড় কত দাঁড়াচ্ছে? গড় হচ্ছে 81.65। আমি এখানে কি বলেছিলাম? রাসায়নিক ধর্মে মিল আছে এইরূপ তিনটি মৌলের পারমাণবিক ভর, রাসায়নিক ধর্মে মিল আছে এইরূপ তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে কোথায় লিখলাম? পারমাণবিক ভর অনুসারে সাজালে, পারমাণবিক ভর অনুসারে সাজালে মাঝের মৌলের পারমাণবিক ভর প্রান্তীয় মৌল দুটির পারমাণবিক ভরের গড় মানের সমান বা প্রায় সমান। এই যে 79.9 আর 81 প্রায় সমান, তো ধরে নে প্রায় সমান। সমান হচ্ছে না, প্রায় বললেও আরো কাছাকাছি হওয়া উচিত ছিল। তাহলে এই যে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র কি হলো? এরকম কিছু কিছু মৌলের ক্ষেত্রে ঠিক হলেও বেশিরভাগ মৌলের ক্ষেত্রে ঘটেনি, যার জন্য ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটা বাতিল হয়ে যায়। ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র কয়েকটি মৌলের ক্ষেত্রে
সূত্র অণুটা কিছুটা কাজ করলেও বেশিরভাগ মৌলের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, যার ফলে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র বাতিল হয়ে যায়। আবার বলছি, বর্তমানে 118টি মৌল আবিষ্কার হয়েছে, কিন্তু আজ থেকে 150 বছর আগে ওই 50টার আশপাশে মৌল আবিষ্কার হয়েছিল তখনকার বিজ্ঞানীদের নজরে। তো তারা দেখলো যে মৌলগুলোর মধ্যে কিছু কিছু মৌল আছে তাদের রাসায়নিক ধর্মে মিল আছে। যখনই মিল পাচ্ছে তখন তাদের কি সমধর্মী মৌলগুলোকে এক জায়গায় কি করে আনা যায় তার জন্য একটা প্রচেষ্টা শুরু করলো। তার মধ্যে প্রথম এগিয়ে এসেছিল কি 1817 সালে ডোবেরিনা। তিনি কি দেখলেন যে মৌলগুলোর যদি এই কথাটা বললো, রাসায়নিক ধর্মে মিল আছে, এইরকম মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজালে মাঝের মৌলের পারমাণবিক ভর প্রান্তীয় মৌল দুটির পারমাণবিক ভরের গড় মানের সমান বা প্রায় সমান। সেই হিসাবে এই উদাহরণ দিয়ে বুঝালো, এটা বুঝালো, ওটাকে বুঝালো। কিন্তু বেশ সমস্যা যেটা হলো, অল্প কিছু মৌলের ক্ষেত্রে এই ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র কাজ করলো, বেশিরভাগ মৌলের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, যার ফলে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটা বাতিল হয়ে যায়। এরপরে কে আসে? নিউল্যান্ড যাচ্ছে। এরপরে এটুকু না খাওয়া হলো। তাহলে আমরা কি দেখলাম? পর্যায় সারণীতে বিজ্ঞানীরা আজ থেকে 150 বছর আগের কথা বলছি, এখানে 150 বছরের বেশি, 200 বছর আগে। এটা তো 200 বছর আগে, 1817 সাল মানে 200 বছর আগে। 200 বছর আগে তখন 50টা মৌল আবিষ্কার হয়নি আর কি, তখন আমাদের 25-30টা মৌল আবিষ্কার হয়েছে। সেই সময় আবিষ্কৃত মৌলগুলোকে বিজ্ঞানীরা কি করলো, যে রাসায়নিক ধর্ম মিল আছে এরকম মৌলগুলোকে একসঙ্গে সাজানোর চেষ্টা করলো। সেই হিসাবে বিজ্ঞানী ডোবেরিনিয়ার 1817 সালে ত্রয়ী সূত্র দিল, এবং সেই ত্রয়ী সূত্র অনুসারে দেখা গেল ডোবেনিয়ারের দেওয়া সূত্র অনুসারে কিছু কিছু মৌলের ক্ষেত্রে সত্য ঘটনা ঘটছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটেনি। এরপরে ত্রয়ী সূত্রের পরে তোমার 1864 সাল, 1864 সালে ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ড, NEWLAND, নিউল্যান্ড, তিনি অস্টক সূত্র দিলেন। অস্টক সূত্র 1864 সালে ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ড অস্টক সূত্র দিল। অস্টক সূত্রটা কি পরে বলছি, আগে দেখো। হাইড্রোজেন মৌল আবিষ্কার হয়ে গেছে, যার পারমাণবিক ভর 1। লিথিয়াম মৌল আবিষ্কার হয়েছে, তার পারমাণবিক ভর 7। বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 9। বোরনের পারমাণবিক ভর 10.8। কার্বনের পারমাণবিক ভর 12। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। অক্সিজেনের পারমাণবিক ভর 16। ফ্লোরিনের পারমাণবিক ভর 19। কোন মৌলের নাম যদি অসুবিধা থাকে পাশে লিখে নেবে। এটা Li মানে লিথিয়াম, বেরিলিয়াম, বিতে বোরন, সি কার্বন, N নাইট্রোজেন, O অক্সিজেন, F ফ্লোরিন। F হচ্ছে ফ্লোরিন, হয় ও হস্যু ফ্লোরিন, হয় হস্যু দন্তন্য ফ্লোরিন। সোডিয়াম পারমাণবিক ভর 23। ম্যাগনেসিয়াম পারমাণবিক ভর 24। অ্যালুমিনিয়াম পারমাণবিক ভর 27। সিলিকন পারমাণবিক ভর 28। ফসফরাসের পারমাণবিক 31। সালফারের পারমাণবিক ভর 32। আর ক্লোরিন পারমাণবিক ভর কত? 35.5। এখানে কোন মৌলের নাম দরকার জানা দরকার আছে? এটা সোডিয়াম শুনেছিলাম, ম্যাগনেসিয়াম নাম শুনেছি, অ্যালুমিনিয়ামের নাম শুনেছি। সিলিকন, SI মানে সিলিকন, পিতে ফসফরাস, এসে সালফার, আর এখানে ক্লোরিন, Cl।
ক্লোরিন, ক্লোরিন। পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। এবার অষ্টক সূত্রটা কি দিল? নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ড বললেন রাসায়নিক মৌলগুলোকে পারমাণবিক মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ভর, গুরুত্ব আর ভর একে। মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর বা গুরুত্ব অনুসারে সাজালে কি হবে? অষ্টম মৌলে সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হয়। মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্ব কি বলে? কোন মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু ভরের চেয়ে কত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে পারমাণবিক ভর। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16, আমরা মুখস্থ করেছিলাম। এই অক্সিজেনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে 16 গুণ ভারী। কার্বনের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর 12। মানে কথাটা মানে কি? কার্বনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে 12 গুণ ভারী। তাহলে এই যে মৌলগুলো আছে, এটা 1864 সালে কথা বলা হচ্ছে। তখন এই সমস্ত মৌলগুলো আবিষ্কার, আরো কিছু মৌল আবিষ্কার হয়েছে, সোনা রূপা লোহা সব আবিষ্কার তখন হয়ে গেছে। তো এই মৌলগুলোর মধ্যে দেখা যাচ্ছে তিনি যে বললেন যে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, ক্রমবর্ধমান, ক্রমে বাড়ছে, পারমাণবিক গুরুত্ব ক্রমে বাড়ছে, 7 থেকে 9, 9 থেকে 10, 10 12 হয়েছে। পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে অষ্টম মৌলের সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হবে। দেখো, যদি আমি লিথিয়াম থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7, এই যে 8 নম্বরে সোডিয়াম। লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্মের মিল আছে। আবার দেখো, যদি আমি বেরিলিয়াম থেকে শুরু করতাম, এদিকে তাকাও, এই যে বেরিলিয়াম থেকে শুরু করতাম, তাহলে এখান থেকে 8 নম্বর হলো 1 2 3 4 5 6 7 8। এই বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের ধর্মের মিল আছে। কিরকম মিল? বেরিলিয়ামের যোজ্যতা 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। বেরিলিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, যদি ইলেকট্রন বিন্যাস করা যায়। ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে। বেরিলিয়ামের যোজ্যতা 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। এরকম রাসায়নিক মিল আছে। অষ্টম সূত্র কাজ করছে। চলে যাচ্ছে ওদিকে, আমি ক্লোরিনের ক্ষেত্রে চলে যাচ্ছি। এই যে ফ্লোরিন আর একটা ক্লোরিন এবং ক্লোরিন দুটোই তড়িৎ ঋণাত্মক মৌল। দুটোই বাইরের কক্ষে 7টি করে ইলেকট্রন আছে। ফ্লোরিনের ক্ষেত্রে আছে, বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে। প্রত্যেকের যোজ্যতা 1। হ্যাঁ, তো রাসায়নিক মিল আছে। আবার দেখো, এদিকে অক্সিজেনের সঙ্গে সালফারের ক্ষেত্রে ধর্ম মিল আছে। অক্সিজেনের যোজ্যতা 2, সালফারের যোজ্যতা 2। অক্সিজেনের বাইরের কক্ষ বলতে 6টা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন গ্রহণ করে, মানে বহিস্থ কক্ষ বলতে 8টা ইলেকট্রন হয়ে যায়। অর্থাৎ অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক পরমাণুতে পরিণত হয় বা ঋণাত্মক আয়নে পরিণত হয়। সালফারও তাই হয়, ইলেকট্রন গ্রহণ করে, 2টো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে আমার নিউল্যান্ডের যে অষ্টক সূত্র, এটা ঠিকঠাকই আছে। কোন পর্যন্ত? এই ক্যালসিয়াম পর্যন্ত ঠিক আছে। কিন্তু ক্যালসিয়ামের পরবর্তী যে মৌলগুলো আছে, সেই পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা বাতিল হয়ে যায়। যেমন ধরো, কারণ বলছি, এই
এরপরে পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌল, এরপর আমি করছি এইটুকু আগে দেখো। এই ক্যালসিয়ামের পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে নিউল্যান্ডের অষ্টক সূত্র কাজ করেনি। এই পর্যন্ত করেছে। যে নিউল্যান্ডের অষ্টক সূত্র বললাম যে মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয় তাহলে অষ্টম মৌলে সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হবে। তাই ঘটেছে আসলে। যদি লিথিয়াম থেকে শুরু করি, লিথিয়াম থেকে শুরু করলে পরে অষ্টম মৌল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। এই লিথিয়ামের সঙ্গে অষ্টম মৌল সোডিয়ামের রাসায়নিক ধর্মে মিল আছে। কি করে বুঝলাম মিল আছে? প্রত্যেকের যোজ্যতা 1, প্রত্যেকে একটি করে ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। প্রত্যেকের বাইরে কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে। যদি আমি এই বেরিলিয়াম থেকে শুরু করতাম তাহলে অষ্টম মৌল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই ম্যাগনেসিয়ামের ধর্মের রাসায়নিক ধর্ম মিল আছে। কি করে বুঝলাম? যদি দেখা যায় বেরিলিয়ামের যোজ্যতা কত? 2, ম্যাগনেসিয়াম যোজ্যতা 2, বেরিলিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে Be++ আয়নে, ম্যাগনেসিয়ামও তাই হয়। এগুলো মিল আছে। এরকম এই অষ্টক সূত্রটা এখানে কি হয়, ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে এই নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কাজ করে ফেলে, কিন্তু এর পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে কাজ করেনি। তখনই চলে এলো কে 1869 সালে তোমার মেন্ডেলিফ মেন্ডেলিফ 1869 সালে মেন্ডেলিফ কি করলেন, এই অষ্টক সূত্র নামটা পাল্টে দিয়ে নতুন একটা শব্দ নিয়ে এলো। কি শব্দটা নিয়ে এলো? মেন্ডেলিফের সময় 63টি মৌল আবিষ্কার হয়েছিল। মেন্ডেলিফের সময় 63, বললাম না আমি, আজ থেকে 150 বছর আগে। এটা কত? 150 বছরের কাছাকাছি, হ্যাঁ, মানে 140 প্লাস। তখন মাত্র কতগুলো মৌল আবিষ্কার? 63। এদিকে অর্পণ, আমি কিছু পড়াচ্ছি। মেন্ডেলিফের সময় 1869 সাল মাত্র 63টি মৌল আবিষ্কার হয়েছিল। এই 63টি মৌলকে এখানে নিউল্যান্ড যেখানে ফেল করে গেল, নিউল্যান্ড ফেল করলো কোথায়? ক্যালসিয়ামের পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে আর ওই অষ্টক সূত্র কাজ করলো না। তখন কি করলো মেন্ডেলিফ, তার কি হলো বিখ্যাত পর্যায় সূত্র নিয়ে এলো। মেন্ডেলিফের পর্যায় সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি? তিনি বললেন এরকম, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, যেটা নিউল্যান্ড এই কথাগুলোই বলেছিল, মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে। এরপরে কি বলেছিল নিউল্যান্ড? অষ্টম মৌলের সমধর্মী মৌলের পুনরাবৃত্তি, এই কথা বলেছিল। তো এখানে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটি নির্দিষ্ট পর্যায়ের পর এখানে শুধু অষ্টম কথাটা উল্লেখ করলো না, নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হবে, মৌলের পুনরাবৃত হয়। নির্দিষ্ট পর্যায়ের পরে অষ্টম কথাটা শুধু বাদ গেল, বাকি সব নিউল্যান্ডের সঙ্গে মিলে গেছে। মৌলগুলো ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটি নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হবে। দেখো
আমি 1869 সালে মেন্ডেলিফ যেটা পেয়েছিল, তখন তিনি কি করলেন, মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালেন। হাইড্রোজেন এর পারমাণবিক গুরুত্ব কত? হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1। আমার সঙ্গে সঙ্গে লিখবে। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7। ম্যাগনেসিয়াম, লিথিয়ামের পর বেরিলিয়াম, বেরিলিয়াম পারমাণবিক গুরুত্ব কত? বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? 9। বোরন, বোরন কত? 10.8। কার্বন কত? 12। অক্সিজেন কত? না, নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 14। অক্সিজেন কত? 16। ফ্লোরিন কত? 19। মেন্ডেলিফের সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। মেন্ডেলিফের সময় নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়নি। অতএব তিনি কি করলেন, মৌলগুলো এরকম লিখলো তো, সঙ্গে সঙ্গে একটা ছক তৈরি করছি, মানে মেন্ডেলিফের তালিকাটা তৈরি করছি আমরা এরকম। এই নিচের দিকে লিখবো পর্যায়, এদিকে হচ্ছে পর্যায়, আর এটা হচ্ছে শ্রেণী, এইদিকে শ্রেণী। ডান দিকে লিখবো শ্রেণী আর নিচের দিকে পর্যায়। এটা স্যার টয়লেট যাচ্ছি। এখান থেকে কিছু করে বস, আরে স্যার জোরে যাওয়া যাবে না। স্যার অত্যাচার করছেন আপনি। হ্যাঁ, পর্যায় এখানে তো গার্ডিয়ান লেখা হয়ে গেছে। আচ্ছা, এইটুকু না, মেন্ডেলিফের পর্যায় সূত্রটা লেখা হয়ে গেছে, এটা লিখে যেন মুছে দেবো আমি, যাদের হয়নি তো লিখে নে। মেন্ডেলিফ সমধর্মী মৌলগুলোকে, মেন্ডেলিফ মৌলগুলোকে তখনকার আবিষ্কৃত 63টি মৌল ছিল, সেই 63টি মৌলকে তিনি পারমাণবিক গুরুত্ব অনুসারে কি করলেন, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালেন। প্রথমে এই নিচের দিকটা হচ্ছে পর্যায়, এটা হচ্ছে পর্যায়, আর এই দিকটা হচ্ছে শ্রেণী। শ্রেণী 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, রোমান অক্ষরে লিখতে হবে। 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী, এটা 4 নম্বর শ্রেণী। কার্বনটা 4 নম্বর আছে, নাইট্রোজেন 5 নম্বরে আছে, 6 নম্বরে অক্সিজেন, 7 নম্বরে ফ্লোরিন, এখানে 8 নম্বর। মেন্ডেলিফের সময় 8টা শ্রেণী ছিল আর পর্যায় ছিল 7টি। দেখো 1, 2। 1 নম্বর পর্যায়ে মাত্র একটি মৌল আছে, 1 নম্বর পর্যায়ে একটি মৌল। এরপরে 2 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়ে কটা মৌল আছে? 7টি। 2 নম্বর পর্যায়ে কটি মৌল আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। চেষ্টা করবে মুখস্থ রাখার জন্য। এবার এখানে যে একটা ঘটনাটা হলো, আমার এই যে বেরিলিয়াম যেটা আমি লিখেছি, তিনি কি করলেন, প্রত্যেকটা শ্রেণীকে এ আর বি দুটি উপশ্রেণীতে ভাগ করেছিল। এখানে এ, এদিকে বি, এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি। প্রত্যেকটা 1 থেকে 8 পর্যন্ত, প্রত্যেকটা 1 থেকে 7 পর্যন্ত এ বি দুটো করে উপশ্রেণীতে ভাগ করেছেন। এটা এ, এখানে বি, এখানে এ, এখানে বি। এবার তুই বলো স্যার বি, এখানে দেখো আমি গন্ডগোল কিরকম করলাম, এই বিটা কোথায়, না এ তে না বি তে আছে। এখানে এই বেরিলিয়ামটা, বেরিলিয়াম এর অবস্থানটা কোথায় বলছো? এটা কোনো জায়গায় অবস্থান হচ্ছে না, এটা মুছে দেবো। মুছে দিয়ে এখানে এ বরাবর লিখবো। বেরিলিয়ামের কত পারমাণবিক ভর? 9।
বেরিলিয়ামের, আর এটা হচ্ছে, এটা একটু ডান দিকে সরবে, এগুলো আমার লেখাটা ঠিক হয়নি, এটা আমি কোথায় করবো, বি বরাবর হবে, এটা এটা হচ্ছে বোরন, পারমাণবিক ভর 10.8, কার্বন বিতে আসবে, কার্বনের পারমাণবিক ভর 12, নাইট্রোজেন এটাও বিতে যাবে, নাইট্রোজেন পারমাণবিক ভর 14, অক্সিজেন বিতেই আছে 16, ক্লোরিন, ঠিক আছে। এখানে লিথিয়াম আর বেরিলিয়াম, এটা এক নম্বর, মানে এক নম্বরে লিথিয়াম, 2 নম্বরে বেরিলিয়াম। এখানে এ উপস্থিত থাকবে, এ লিথিয়াম পারমাণবিক ভর 7, এইটা এক নম্বর শ্রেণীতে আছে, একের এ উপস্থিতিতে, একের এ একমাত্র এই লিথিয়াম আর বেরিলিয়াম এরা এ উপশ্রেণীতে আছে, বাকিগুলো দেখো বিতে আছে। এটা মুখস্থ করার চেষ্টা করো। লিথিয়াম পারমাণবিক ভর কত? 7, কোথায় আছে? 1 নম্বর শ্রেণীর এ উপশ্রেণীতে। বেরিলিয়াম 2 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণীর এ উপশ্রেণীতে, এ। বোরন 2 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীর বি উপশ্রেণীতে। 2 নম্বর পর্যায়ে 4 নম্বর শ্রেণীর বি উপশ্রেণীতে কে আছে? কার্বন আছে। এগুলো অনেক সময় পরীক্ষার প্রশ্ন বলে যে মেন্ডেলিভের পর্যায় সারণীর কার্বনের অবস্থান বলো। কার্বনের অবস্থান কি হবে? 2 নম্বর পর্যায়ের 4 নম্বর শ্রেণীর বি উপশ্রেণীতে। মানে প্রথম দুটো বাদ দিলে বাকিগুলো সব বিতে চলে যাবে। এরপরে 3 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে এতে আছে কে? এ প্রথম এ, মানে 1 নম্বরে এ উপশ্রেণীতে সোডিয়াম, যার পারমাণবিক ভর 23। এখানে যে ম্যাগনেসিয়াম পারমাণবিক ভর 24 বলো, বাকিগুলো সব বিতে হবে। এবার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 27। সিলিকন পারমাণবিক ভর 28। ফসফরাস পারমাণবিক ভর 31। সালফার পারমাণবিক ভর 32। ক্লোরিন পারমাণবিক ভর 35.5। তো বাড়ির কাছে লিখবে, এটা লেখার পরে একটু মুখস্থ করার চেষ্টা করবো। এখানে কোন মৌলের নাম আলাদা করে লিখতে হবে, এখন অফার আছে জানার জন্য। এখানে যেগুলো লিখেছি কোন জায়গায় কোন লাগবে? এসআই মানে কি? সিলিকন। এটা কি মানে কি? আচ্ছা বি মানে শুধু বি মানে কি? শুধু বি মানে বোরন, হ্যাঁ বোরন। বোরন। আর এই বি মানে বেরিলিয়াম, বেরিলিয়াম। এস মানে সালফার। আচ্ছা এআর মানে কি? এআর মানে এআর এখানে আমরা তো দেইনি কোথাও, এর আছে এটা মানে নেই, মানে নেই এখন। এখন এগুলো পড়াচ্ছি। আর্গন ওটা দরকার নেই আমার। আমি মেন্ডেলিভের সময় আছি, ওখানে নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি, অতএব এই 8 নম্বর শ্রেণী পর্যন্ত তখন আছে। আর তোমার বইতে দেখা যাবে 0 শ্রেণী বলে একটা শ্রেণী আছে, ওটা সংশোধিত মেন্ডেলিভের পর্যায়ে সংশোধিত, ওটা মেন্ডেলিভের পরে বিজ্ঞানীরা করে গেছে। এটা মুখস্থ রাখার চেষ্টা করবে যে 3 নম্বর পর্যায়ে কি আছে? 1 নম্বর এ উপশ্রেণীতে সোডিয়াম আছে। 3 নম্বর পর্যায়ে 2 নম্বরের এ উপশ্রেণীতে আছে ম্যাগনেসিয়াম। 3 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীর বি উপশ্রেণীতে আছে ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম পারমাণবিক গুরুত্বগুলো পারলে মুখস্থ করবে, খুব জরুরি নয়। পারমাণবিক গুরুত্বগুলো মুখস্থ রাখা খুব জরুরি নয়। আমি শুধু সূত্র অনুসারে সাজা ব্যাপারটাকে তুলে ধরছি, তুমি বই থেকে দেখে নেবে, এরকমই আছে। এরপরে 4 নম্বর শ্রেণী, 4 নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে পটাশিয়াম, তার পারমাণবিক ভর 39। এটা 1 এর এ উপশ্রেণীতে, 1 এর এ উপশ্রেণীতে কত? পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 39। ক্যালসিয়ামের ক্ষেত্রে
ক্যালসিয়াম পারমাণবিক ভর 40। আরে ভাই না লিখলে কিন্তু চলে যাবে। ওই লিখছি গো এটা বুঝতে নিয়ে এখানে আবার বলে একটু ক্রিয়া পাই আমি তো বুঝিয়ে বুঝিয়ে তো থামছি না মাঝে মধ্যে। আমি এসে বলে একটু তাই চুপ করে গেল। পটাশিয়ামের পারমাণবিক ভর কত? পারমাণবিক গুরুত্বগুলো মুখস্থ তোমার না রাখলেও হবে, শুধু অবস্থানগুলো দেখো। এরপরে এই 3 নম্বরের এ উপশ্রেণীতে আছে তোমার স্ক্যান্ডিয়াম। ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম পারমাণবিক ভর 45। এটার এসসি মানে স্ক্যান্ডিয়াম, এ উপশ্রেণীতে আছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম হলো টাইটেনিয়াম পারমাণবিক ভর 47। এটার নাম হচ্ছে টাইটেনিয়াম। টাইটেনিয়াম। আমাকে ভুল প্রমাণ পরে করবি, আগে লেখাটা লেখ, পরে ভুল প্রমাণ করবি। ভুল হতে পারে আমার, আগে যেটা যতটুকু আমার মাথায় আছে। না কি কখন তুই তো বই মিলাচ্ছিস আমার সঙ্গে এখন। আমি এমনি একটু দিই টাইটেনিয়াম পারমাণবিক ভর কত? 47। এটা এ উপশ্রেণীতে কিন্তু বিতে নয়। তারপরে 5 নম্বরের এ উপশ্রেণীতে আছে ভ্যানাডিয়াম পারমাণবিক ভর 50। ভ্যানাডিয়াম 6 নম্বরে এ উপশ্রেণীতে আছে ক্রোমিয়াম। 6 নম্বরের এ উপশ্রেণীতে ক্রোমিয়াম সিআর। ক্রোমিয়াম পারমাণবিক ভর 51। 7 নম্বরের এ উপশ্রেণীতে ম্যাঙ্গানিজ Mn। ম্যাঙ্গানিজ স্যার ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর জানতে চাচ্ছিস? 54.9 54.9। তাহলে এগুলো সব ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলো আছে হয়েছে। এরপরে এই 8 নম্বর শ্রেণীতে 3খানা মৌল আছে। একটা আয়রন। আয়রন হচ্ছে লোহা। লোহার পারমাণবিক ভর 55.9। 55.9 লোহা। নিকেল। লোহা কোবাল্ট নিকেল কোবাল্ট কোবাল্টের পারমাণবিক ভর কোবাল্টটা সিও কোবাল্ট সিও, হ্যাঁ কোবাল্ট 58.7। আর নিকেল নিকেল 58.8। নিকেলের পারমাণবিক ভর 58.8। কোবাল্ট হচ্ছে 58.7 58.9 আছে। নিকেলের ক্ষেত্রে পারমাণবিক ভর কত? 58.9। হয়ে গেছে। এরপরে এই 1 নম্বরের বি উপশ্রেণীতে কপার। এখানে কপার আছে Cu। বি উপশ্রেণীতে কপার। এটা কপার পারমাণবিক ভর 63 কপারের পারমাণবিক ভর 63। কপার 63.5। কপারের পারমাণবিক ভর কত? 63.5। কপারের পরে জিঙ্ক। এখানে 4 নম্বর পর্যায়ে 2 এর বি উপশ্রেণীতে জিঙ্ক Zn। এটা যে জিঙ্ক পারমাণবিক ভর 65। জিঙ্কের পারমাণবিক ভর কত? 65। তারপরে 3 নম্বরের বি উপশ্রেণীতে গ্যালিয়াম Ga গ্যালিয়াম। আর তারপরে 4 নম্বরে জার্মেনিয়াম Ge।
এরকম সব মৌল আছে, এদিকে তাকাও, এরকম সব মৌল এখানে সব নাম আছে, আমি লিখলাম না। এখানে দেখো নিউল্যান্ডের ক্ষেত্রে অষ্টক সূত্রটা কি ছিল? মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, লেখা বন্ধ, মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে অষ্টম মৌলে সমধর্মী মৌলের পুনরাবৃত্তি হবে। অষ্টম মৌলে, হ্যাঁ হয়েছিল কোথায়? এখানে 2 নম্বর আর 3 নম্বর, মানে এখানে ক্যালসিয়াম পর্যন্ত হয়েছিল। কিন্তু যদি আমি ক্যালসিয়ামের পরবর্তী মৌলগুলোর কথা ভাবি, আমি মনে করো এই জিঙ্কের কথা ভাবছি, বা জিঙ্ক না বলে আমি এরকম বলি, তোমার মনে করো অ্যালুমিনিয়ামের কথা বললাম, অ্যালুমিনিয়াম, এদিকে তাকাও, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে শুরু করলে অষ্টম মৌল কোথায় পাচ্ছি দেখো তো? অ্যালুমিনিয়াম থেকে শুরু করলে অষ্টম মৌল 1 2 3 4 5 6 7 8 8, হ্যাঁ এটা তো হচ্ছে 8। অ্যালুমিনিয়ামের সঙ্গে যে স্ক্যান্ডিয়াম লিখলাম, এই স্ক্যান্ডিয়ামের রাসায়নিক ধর্মের ঠিক মিল নেই। অ্যালুমিনিয়ামের সঙ্গে স্ক্যান্ডিয়ামের রাসায়নিক ধর্মের হুবহু সব মিল নেই। কিন্তু এই অ্যালুমিনিয়ামের সঙ্গে গ্যালিয়ামের রাসায়নিক ধর্মে মিল আছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে গ্যালিয়ামের রাসায়নিক ধর্মে মিল আছে। আবার দেখো, যদি আমি সোডিয়াম থেকে শুরু করি, সোডিয়াম থেকে শুরু করলে পরে তোমার অষ্টম মৌল পটাশিয়ামের রাসায়নিক মিল হবে। যদি পটাশিয়াম থেকে শুরু করি, এদিকে তাকাও, পটাশিয়াম থেকে শুরু করলে এখানে পঞ্চম পর্যায়ে প্রথম মৌল যে রুবিডিয়াম, রুবিডিয়াম আরবি, রুবিডিয়াম এর আসার পারমাণবিক ভর হচ্ছে 85.5 রুবিডিয়াম। এই পটাশিয়াম থেকে শুরু করে অষ্টম মৌলে রুবিডিয়ামের ধর্মে মিল হবে না। দেখ, এখান থেকে শুরু করলে এক, এদিকে দেখো পারমাণবিক গুরুত্ব 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এখানে 11 12 13 14 15 16 17 17 পরে 18 নম্বরে যখন আসবো তখন রুবিডিয়াম পাবো, যে রুবিডিয়ামের সঙ্গে পটাশিয়ামের ধর্মের মিল আছে। পটাশিয়ামের সঙ্গে এই রুবিডিয়াম আরবি, পটাশিয়ামের সঙ্গে রুবিডিয়ামের ধর্মের মিল আছে। তার মানে কি অষ্টম মৌলে নয়, অষ্টাদশ মৌলে রাসায়নিক ধর্মের মিল আছে। কোন মৌল কত নম্বর মৌলে? অষ্টাদশ। আবার যখন হাইড্রোজেন থেকে যদি শুরু করি, তাহলে দ্বিতীয় মৌল, হাইড্রোজেনের সঙ্গে এই লিথিয়ামের ধর্মের মিল আছে, হাইড্রোজেনের সঙ্গে লিথিয়ামের ধর্মের, তাহলে এটা কি দ্বিতীয় মৌল। তাহলে দ্বিতীয় মৌলে সমধর্মী মৌল ফিরে আসছে, অষ্টম মৌলে সমধর্মী মৌল ফিরে আসে, অষ্টাদশতম মৌলে 18 নম্বর মৌলেও সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হচ্ছে। সেখানেই মেন্ডেলিভ গুরুত্ব পেয়ে গেল কি মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এর নির্দিষ্ট পর্যায়ের পরে সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হয়। সমধর্মী মৌল কি? সেটা দ্বিতীয় হতে পারে, অষ্টম হতে পারে, অষ্টাদশ হতে পারে। ঠিক আছে, এটুকু নাকি লেখো। এখানে পঞ্চম পর্যায়ের আমার কি রয়েছে? প্রথমে আছে রুবিডিয়াম আর যেটুকু নাকি লেখো। এই স্ক্রিনশট নিয়ে মুছে দেবো। এ স্ক্রিনশট নে। চুপ কর, চুপ কর। স্ক্রিনশট নিয়ে মুছে দিচ্ছি।
হ্যালো যাবে না এ সৈকত স্ক্রিনশট তোল রে মোড়া গলা ভাই তাহলে মেন্ডেলিফের কিছু বোঝা যাচ্ছে পরে ভিডিও দেখে নিবি, আমি ভিডিও করছি পরে ভিডিও দেখে নিবি। ব্যাক করে দিন মেন্ডেলিফের যে পর্যায় সারণী তৈরি করেছিল মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে তিনি মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে যে তালিকা তৈরি করে গেছেন সেটাই মেন্ডেলিফের পর্যায় সারণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি আছে? 7টি পর্যায় এবং 8টি শ্রেণী আছে। 8টি শ্রেণী আছে। এখানে একটা কথা তুমি জেনে রাখো, মেন্ডেলিফের মূল পর্যায় সারণী, মেন্ডেলিফ যেটা নিজে করে গেছিল, মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে 7টি পর্যায় 8টি শ্রেণী আছে। এখন সংশোধিত মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে কি রয়েছে? 7টি পর্যায় এবং 9টি শ্রেণী আছে। মেন্ডেলিফের সংশোধিত, যেটা মেন্ডেলিফ নিজে করে যায়নি, সংশোধিত মানে মেন্ডেলিফ পড়তে গিয়ে কিছু কিছু জায়গায় ভুল হয়ে গেছিল, সেটা ঠিক করে যেটা হয়েছে। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে 7টি পর্যায় 9টি শ্রেণী আছে। মেন্ডেলিফ এই যা ভালো গাড়ি এখানে রাখ, এই তুই দীপেন্দু চলে যা, দরকার পড়লে পরে ভিডিও দেখে নেবে। স্যার আমি চলে মেন্ডেলিফ 1 থেকে 7 পর্যন্ত শ্রেণীগুলিকে 1 থেকে 7 পর্যন্ত শ্রেণীগুলিকে উপশ্রেণী এ এবং বি তে বিভক্ত করে গেছেন। মেন্ডেলিফ 1 থেকে 7 নম্বর শ্রেণীগুলোকে এ বি দুটো আলাদা শ্রেণীতে ভাগ করে গেছে, আর 8 নম্বর এরকম কিছু নেই। আচ্ছা, এবার শূন্য শ্রেণী, যেটা অষ্টম শ্রেণী, যেটা 9 নম্বর শ্রেণী, যেটা ওটা শূন্য শ্রেণী, ওটা আমার মাথা রাখার দরকার নেই। মেন্ডেলিফের যার স্কুল এসে চলে যাও। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে না বলে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীর প্রথম পর্যায়ে এটা মুখস্থ রাখতে হবে। প্রথম পর্যায়ে 2টি মৌল আছে। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে 2টি মৌল আছে। কি 2টি মৌল? একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হিলিয়াম। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 2টি মৌল আছে, একটা হাইড্রোজেন আর একটা হিলিয়াম। হলো হিলিয়ামটা নিষ্ক্রিয় মৌল, এটাকে বলা কি? অতি হর্ষ পর্যায়। দুটি মৌল আছে, হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে। হিলিয়াম তোমাকে দেখাইনি, পরে দেখে নে, বইতে করা আছে। দ্বিতীয় পর্যায়ে 2 নম্বর পর্যায়ে তোমার 8টি মৌল আছে। দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে। সেই 8টি মৌল কি কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। দেখো 8টা মৌল হয়ে গেছে।
এটা কি, এটাকে বলে হর্ষ পর্যায়। হর্ষ পর্যায়। তৃতীয় পর্যায়ে এখানেও 8টি মৌল আছে। কি কি মৌল? তৃতীয় পর্যায়ে মৌলগুলোর নাম কি? সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর হচ্ছে আর্গন। এখানে এটা কি? হর্ষ পর্যায়। এখানে এই মানে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে দাঁড়িয়েছে কেন? দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল আছে। ও তো 8টি লিখেছিল। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল আছে। এগুলোকে কি বলা হয়? হর্ষ পর্যায়। চতুর্থ পর্যায়ে 18টি মৌল আছে। চতুর্থ পর্যায়ে 18টি মৌল আছে। চতুর্থ পর্যায়ে 18টি মৌল আছে। সেই মৌলগুলো কি? প্রথমে আছে পটাশিয়াম, আর শেষে আছে তোমার কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, এক্সি। 18টি মৌল। পঞ্চম পর্যায়ে এখানেও 18টি মৌল আছে। প্রথমে আছে রুবিডিয়াম। রুবিডিয়াম, আর শেষে আছে ক্রিপ্টন। এখানে কি 18টা করে মৌল আছে। এগুলাকে বলে কি? দীর্ঘ পর্যায়। চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে কতগুলো মৌল আছে? 18টি করে মৌল আছে। এগুলোকে দীর্ঘ পর্যায় বলে। চতুর্থ পর্যায়ে মৌল কি আছে? 18টি। প্রথমে কে আছে? পটাশিয়াম। শেষে কে আছে? জেনন। এটা উচ্চারণ জেনন। আর কে মানে ক্রিপ্টন। হ্যাঁ। ষষ্ঠ পর্যায়ে 32টি মৌল আছে। মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে 32টি মৌল আছে। যার প্রথমে কে আছে? 32টি মৌল। প্রথমে সিজিয়াম, আর শেষে আছে কি? রেডন, রেডন। এটা আছে অতি দীর্ঘ পর্যায়। লাস্ট সপ্তম পর্যায়। এইটুকু শুধু মুখস্থ রাখলেই হবে। সপ্তম পর্যায়ে 18টি মৌল আছে। সপ্তম পর্যায়ে কতগুলো মৌল আছে? 18টি মৌল আছে। যার প্রথমে কে আছে? ফ্রান্সিয়াম। এটুকুন লিখে নে।